আসসালামু আলাইকুম। লার্নিং উইথ নয়ন স্যার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা কী নিয়ে তোমরা ইতিমধ্যেই বুঝতে পারছো। ডেবিট ক্রেডিট নির্ণয়, যেটা আমাদের হিসাব বিজ্ঞানের খুবই বেসিক একটা জিনিস, সেটা নিয়ে আজকে পুরো ভিডিওতে কথা বলবো। চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা এখানে বিভিন্ন হিসাবগুলো কোনটা কেন ডেবিট হয় কেন ক্রেডিট হয় এই বিষয়ে আমরা জানবো। ঠিক আছে, প্রথমত আমরা সম্পত্তি হিসাবটাকে আমরা দেখি। সম্পত্তি হিসাব কখন ডেবিট হয়? যখন সম্পদ বৃদ্ধি পায়। কি? কখন ডেবিট হয়? যখন সম্পদ বৃদ্ধি পায়। কখন ক্রেডিট হয়? যখন সম্পদ হ্রাস পায়। দেখো, তোমাকে মনে রাখতে হবে কখন ডেবিট হয়। কখন ডেবিট হবে? যখন সম্পত্তি বৃদ্ধি পাবে। খাতায় লিখো সবাই। যখন সম্পত্তি বৃদ্ধি পায় তখন ডেবিট হয়, যখন সম্পত্তি হ্রাস পায় তখন ক্রেডিট হয়। ঠিক আছে, তাহলে সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট, এইভাবে মনে রাখতে হবে। চলো আমরা একটা উদাহরণ দেখব। উদাহরণ, যে নগদে 5,000 টাকা, এই যে নগদে 5,000 টাকা দিয়ে একটি আসবাবপত্র কেনা হলো। এখন তুমি এখানে একটা অ্যানালাইসিস করো। এই যে যে এটা একটা লেনদেন, এই লেনদেনটাকে তুমি বিশ্লেষণ করো, এখানে কি কি হিসাব জড়িত। খুব ভালোভাবে এটা অ্যানালাইসিস করতে হবে তোমাকে। একটা লেনদেনে তোমার বেশ কিছু হিসাব জড়িত থাকে, দুইয়ের অধিক, কিন্তু কমপক্ষে দুইটা হিসাব জড়িত থাকবেই। তাহলে এখানে আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে নগদে 5,000 টাকা দিয়ে একটি আসবাবপত্র কেনা হলে নগদ টাকা একটা বিষয় এখানে আছে। নগদ টাকা, যেহেতু নগদ নিয়ে তুমি লেনদেনটা সম্পূর্ণ হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে আসবাবপত্র। তাহলে আমরা মোটের উপর এখানে বুঝতে পারলাম এখানে দুইটা হিসাব। একটা হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে নগদ, আরেকটা হচ্ছে আসবাবপত্র। আসবাবপত্র দুইটা হিসাব। এটা তো এখন তো একটু ক্লিয়ার যে এখানে দুইটা হিসাব জড়িত। আমি যদি তোমাদের এই উদাহরণটা আরেকবার দেখাই, যে নগদে 5,000 টাকা দিয়ে একটি আসবাবপত্র কেনা হলো, এখানে নগদ হিসাবটা জড়িত, আসবাবপত্র হিসাবটা জড়িত। এখন আমরা এটাকে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করব? খুব গুরুত্বপূর্ণ। এই জায়গায় তোমাকে অবশ্যই মনোযোগী হতেই হবে। আমি যতই তোমাকে বোঝাই, তুমি যদি মনোযোগী না হও তাহলে কিন্তু তুমি এটা শিখতে পারবে না। তাহলে আমরা এটা ডেবিট ক্রেডিট নির্ণয় করবো একবার প্র্যাকটিক্যাল। যখন নগদ একটা সম্পদ হিসাব, মনে রাখতে হবে একটা চলতি সম্পদ হিসাব। আসবাবপত্র, এই যে নগদ একটা চলতি সম্পদ হিসাব, আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ হিসাব। মোট কথা নগদ আর আসবাবপত্র দুইটাই সম্পদ হিসাব। ওকে, আর আমরা শিখলামও মাত্র সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। ঠিক আছে, এখন নগদ নামক সম্পদটা কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? আসবাবপত্র নামক সম্পদটা কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? এটা তুমি আগে আইডেন্টিফাই করো। আমরা আমরা এখানে দেখলাম নগদ 5,000 টাকা দিয়ে একটা আসবাবপত্র কেনা হইলে তুমি যখন বাজারে যাবা, যদি কোনো একটা মনে করো ফার্নিচার বা একটা চেয়ার কিনলাম, তোমার পকেট থেকে নগদ টাকা কিন্তু কমে যাবে। কারণ ওই যে চেয়ারটার দাম যদি 1,000 টাকা হয়, ওই চেয়ারটা তুমি পাবা, এর বিনিময়ে দোকানদারকে 1,000 টাকা দিবা। এর বিনিময়ে এখানে দুইটা ঘটনা ঘটলো। একটা হচ্ছে তোমার পকেট থেকে নগদ টাকা চলে গেল, আর দ্বিতীয়ত এর বিনিময়ে তুমি একটা চেয়ার পাইলা। এখানেও সেই জিনিসটাই করছে। তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে 5,000 টাকা নগদ টাকা চলে গেল, অর্থাৎ হ্রাস পাইছে। একই সাথে আসবাবপত্র নামক একটা সম্পদ বৃদ্ধি পাইছে। তাহলে কি সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস দুইটাই কিন্তু এখানে আছে। তাহলে আমরা এখন ডেবিট ক্রেডিট নির্ণয় করব। এই যে এই লেনদেনটা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম নগদ নামক সম্পদটা কমছে। তাহলে সম্পদ কমলে কি হয়? সম্পদ কমলে, এই যে আমরা মাত্র দেখলাম সম্পদ যদি হ্রাস পায় এটা ক্রেডিট হয়। তাহলে নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদ কমছে, তার নগদ যেহেতু একটা সম্পদ। বিষয়টা কি বুঝতে পারছেন তো? ওকে, তাহলে আমরা এখানে ডেবিট ক্রেডিট নির্ণয়ে এখানে লিখি। তোমরা এখানে তারিখ, যে তারিখ দেওয়া থাকবে সেটা আমরা দিব। আমরা ধরি এটা জানুয়ারি
1/2026 হিসাবসমূহ এই কলামে লিখতে হবে যে হিসাবগুলো তুমি অ্যানালাইসিস করে বের করলাম। আমরা বের করলাম হচ্ছে আসবাবপত্র হিসাব। আসবাবপত্র তোমার ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাইছে, কারণ আসবাবপত্র কেনার মাধ্যমে কি আসবাবপত্রের পরিমাণটা কি বৃদ্ধি পাইছে না? তাইলে আসবাবপত্র যদি একটা সম্পদ হয়, তাহলে সম্পদ তো বৃদ্ধি পাইলে ডেবিট হয়। তাহলে লিখতে হবে আসবাবপত্র আসবাবপত্র হিসাব ডেবিট। আর নগদ টাকা যেহেতু কমছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। কারণ কি লিখবো? কারণ লিখবো হচ্ছে আসবাবপত্র নামক সম্পদ যেহেতু বৃদ্ধি পাইছে, তাহলে এখানে লিখবো হচ্ছে সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। তাহলে এটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করার একটা পদ্ধতি। আমি সবসময় এইভাবেই আমার শিক্ষার্থীদের শিখাই, ধাপে ধাপে সময় নিয়ে। তোমরা এটা খাতায় লিখে নাও। তো আমি যেগুলো বললাম সেটা তোমার কিন্তু খাতায় মাস্ট লিখতে হবে। তুমি যদি না লিখো তাহলে শিখতে পারবা না। তাহলে আমরা সম্পদ হিসাবটাকে যদি আরেকবার রিপিট করি, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হয়। উদাহরণ হিসেবে দেখলাম, নগদে 5,000 টাকা দিয়ে একটি আসবাবপত্র কেনা হইলে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পায়, এই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট। নগদ নামক সম্পদ হ্রাস পায়, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। এটা হচ্ছে সম্পত্তি হিসাব নিয়ে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়। এখন আমরা দেখব ব্যয় হিসাব। সম্পদ হিসাব, ব্যয় হিসাব আর উত্তোলন হিসাব, এই তিনটা হিসাব হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় একই রকম। অর্থাৎ একটু আগে দেখে আসলাম, সম্পদ হিসাব বৃদ্ধি পাইলে ডেবিট, সম্পদ হিসাব হ্রাস পাইলে ক্রেডিট। তাহলে ব্যয়ও সেম, ব্যয় হিসাব বৃদ্ধি পাইলে ডেবিট, ব্যয় হিসাব হ্রাস পাইলে ক্রেডিট, অনেকটা সম্পদের মতো। তাহলে তুমি খাতায় লিখো, যখন ব্যয় বৃদ্ধি পায় বা ব্যয় হিসাব বৃদ্ধি পায় তখন ডেবিট হয়, যখন ব্যয় হিসাব হ্রাস পায় তখন ক্রেডিট হয়। এক্স্যাক্টলি সম্পদ হিসাবের মতো। এখানে এখানে আমরা এখানে আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রচারণার উদ্দেশ্যে 2,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হলো। এখানে দুইটা হিসাব জড়িত, ঠিক আছে? অ্যানালাইসিস করতে হবে। আমি আবারও বলতেছি, তোমাদের কিন্তু অ্যানালাইসিস করতে হবে। লেনদেনের মধ্যে তুমি কোন হিসাবগুলো জড়িত এটা কিন্তু তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। তাহলে প্রচারণার উদ্দেশ্যে 2,000 টাকার পণ্য বিনামূল্যে যখন প্রতিষ্ঠান বিতরণ করবে, তখন দুইটা জিনিস ঘটে। দুইটা হিসাব এটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। একটা হচ্ছে বিজ্ঞাপন হিসাব। বিজ্ঞাপন কি হিসাব? বিজ্ঞাপন। দুই হচ্ছে ক্রয় হিসাব। ক্রয় হিসাব। আচ্ছা, বিজ্ঞাপন হিসাব কেন? কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন বিনামূল্যে কাউকে পণ্য দেয় প্রচারণার উদ্দেশ্যে, মার্কেটিংয়ের উদ্দেশ্যে, তখন এক ধরনের ব্যয়ের সৃষ্টি হয়, যে ব্যয়টাকে বলে বিজ্ঞাপন নামক ব্যয়। কারণ কোম্পানি তোমাকে বিনামূল্যে পণ্য দিচ্ছে, এর মানে কোম্পানির কোনো লাভ নাই, এটা কিন্তু না। তোমার মাধ্যমে কোম্পানি একটা মার্কেটিং করবে, প্রচারণা করবে, যেটা যেটা সাধারণত বিজ্ঞাপন হিসাবে কোম্পানি লিপিবদ্ধ করবে। কারণ তোমাকে যে পণ্যটা দিচ্ছে, এই পণ্যটার জন্য কোম্পানির খরচ হয় নাই। এটা কি ফ্রি পাইছে কোম্পানি? কখনোই না। সে এটার জন্য টাকা খরচ করছে আর তোমাকে বিনামূল্যে দিচ্ছে, কিন্তু কোম্পানি ওই খরচটাকে বিজ্ঞাপন হিসাবে লিপিবদ্ধ করে। তাহলে বিজ্ঞাপন একটা ব্যয়। ঠিক তেমনি ক্রয় হিসাব, কারণ কোম্পানির গোডাউন থেকে বা কোম্পানির যে গোডাউন আছে মজুদ, সেখান থেকে তোমাকে যদি পণ্য দেয়, তাহলে কোম্পানির মজুদ পণ্য বা মোটের ওপর কোম্পানির কাছে থাকা পণ্য কিন্তু কমে যাবে। আর পণ্য কমে যাওয়ার সাথে বা পণ্যের সাথে জড়িত হচ্ছে ক্রয় হিসাব। ঠিক আছে? এখন আমরা খেয়াল করব, বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে নাকি ক্রেডিট হবে, ক্রয় হিসাব ডেবিট হবে নাকি ক্রেডিট হবে। তা আমরা এটা অ্যানালাইসিস করব, আমরা এটা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তুমি যখন দুইটা হিসাবকে বের করলা, এখন দুইটা হিসাব, একটা তো ডেবিট একটা তো ক্রেডিট বসবে, বসবে তো। আচ্ছা, তাহলে বিজ্ঞাপন এখানে বৃদ্ধি পাইছে, বিজ্ঞাপন নামক খরচটা এখানে বৃদ্ধি পাইছে, এই জন্য বিজ্ঞাপন হিসাব এখানে ডেবিট হবে।
ক্রয় হিসাবটা এখানে হ্রাস পাইছে। কেন হ্রাস পাইছে? কারণ পণ্য কমে গেলে সাধারণত ক্রয় হিসাবটা ক্রেডিট হয়, পণ্য বৃদ্ধি পাইলে ক্রয় হিসাবটা ডেবিট হয়। ক্রয় হিসাব একটা ব্যয় হিসাব, আর ব্যয় যদি হ্রাস পায়, যখন বিনামূল্যে কোম্পানি তোমাকে পণ্য দিবে, তাহলে কোম্পানির মজুদে থাকা পণ্য কমে যাবে, আর পণ্য কমে যাওয়া মানে ক্রয় হিসাব ক্রেডিট, আর পণ্য কমে যাওয়া মানে তার ব্যয়টাও হ্রাস পাইছে। ঠিক আছে, ওকে। এখন আমরা এটা এখানে লিখবো তারিখ, যে কোনো একটা তারিখ এখানে লিখলা তুমি, যে কোনো একটা তারিখ এখানে লিখলা, লেখার পরে বিজ্ঞাপন হিসাব লিখবা, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কারণ লিখবে এখানে ব্যয় বৃদ্ধি, ব্যয় হ্রাস। ঠিক আছে, ওকে। তাহলে এটা সবাই খাতায় লিখো, ভিডিওটা দরকার হলে পজ করে তারপর ধীরে ধীরে লেখার চেষ্টা করো। আচ্ছা, এখন আমরা উত্তোলন হিসাবে যাব। তোমায় আমি একটু আগেই বললাম উত্তোলন, ব্যয় হিসাব আর হচ্ছে সম্পদ হিসাব, এটা ডেবিট ক্রেডিট নির্ণয় একই রকম। ডেবিট হয় যখন বৃদ্ধি পায়, ক্রেডিট হয় যখন হ্রাস পায়। ঠিক উত্তোলনও সেম, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট হবে, উত্তোলন হ্রাস হলে ক্রেডিট হবে। এখন উত্তোলন কখন হয়? একটা ব্যবসা প্রতিষ্ঠানে উত্তোলন নামক হিসাবটা কখন বৃদ্ধি পায়? যখন মালিক কর্তৃক নিজের ব্যক্তিগত প্রয়োজনে, যখন মালিক কর্তৃক নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে টাকা সে নেয়, ব্যবসার টাকা সে নিজের কাজে ব্যবহার করে, নিজের ব্যক্তিগত কাজে। যেমন মালিকের মেয়ের বিয়ের জন্য মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে 5,000 টাকা নগদে নিল, অথবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে সে নিজে জীবন বীমা প্রিমিয়াম দিল। তো এই বিষয়গুলো সাধারণত নিশ্চিত করে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায়ের সম্পদ ব্যবহার করছে, তখন উত্তোলন নামক একটা বিষয়ের হিসাবের একটা উদ্ভব হয়। তাহলে উত্তোলন যদি বৃদ্ধি পায়, যদি মালিক ব্যবসা থেকে টাকা নেয় বা যে কোনো কিছুই নেয়, তাহলে উত্তোলন নামক হিসাবটা বৃদ্ধি পায়, তখন উত্তোলন হিসাবকে আমরা ডেবিট করব। আর উত্তোলন যদি হ্রাস পায় কোনো কারণে, যেমন এখানে হ্রাস আছে, মালিক কোনো কারণে উত্তোলনের টাকা ফেরত দিলে সেক্ষেত্রে উত্তোলনটা হ্রাস পায়। তাহলে সাধারণত পরীক্ষায় উত্তোলন বৃদ্ধিজনিত প্রশ্নগুলো আসে। তাহলে আমরা একটু দেখি, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে 3,000 টাকা তুলে নিলেন, এখানে উত্তোলন হিসাব ডেবিট হবে। আর যেহেতু নগদ টাকা এখানে নিচে, নগদ নামক সম্পদটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কমে গেছে, কারণ ব্যবসা প্রতিষ্ঠান থেকে 3,000 টাকা মালিক নিছে, তার ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল নগদের টাকার পরিমাণ কমে গেল না 3,000 টাকা, তাহলে নগদ নামক সম্পদটা হ্রাস পাইছে। তাহলে আমরা একটু আগে দেখে আসলাম নগদ একটা সম্পদ হিসাব, আর সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হয়, তাহলে এখানে নগদান হিসাব ক্রেডিট হবে, আর উত্তোলন যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে, উত্তোলন হিসাব ডেবিট হবে। তাহলে আমরা একটু এটা লিখি। এখানে তারিখ যেটা দেওয়া থাকবে সেটা আমরা তারিখটা দিব। এখানে তারিখ, এখানে লিখব উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ লিখব হচ্ছে উত্তোলন বৃদ্ধি, উত্তোলন বৃদ্ধি অথবা মালিকানা সত্ত্ব হ্রাস, বা ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব হ্রাস। এই বিষয়টা নিয়ে আমি ক্লাসের শেষের দিকে আলোচনা করব, কেন মালিকানা সত্ত্ব এখানে হ্রাস হতে পারে। আর এই যে ক্রেডিটের জন্য লিখব সম্পদ হ্রাস। আমি আবারও বললাম যে মালিকানা সত্ত্ব কেন এখানে হ্রাস লেখা যায় কারণ হিসাবে, কারণ উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক আছে। এটা নিয়ে ক্লাসের শেষের দিকে বিস্তারিত আলোচনা হবে, শেষ পর্যন্ত তোমাকে থাকতেই হবে, নয়তো কিন্তু তোমার কনসেপ্টটা অসম্পূর্ণ থেকে যাবে। খুবই গুরুত্বপূর্ণ। চলো, উত্তোলন আমরা শেষ করলাম, এখন আমরা পরেরটা একটু দেখি।
দেখো ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু বড় হওয়ার মানে এই না যে এটা অগুরুত্বপূর্ণ কোনো কিছু। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন তোমার হিসাব বিজ্ঞানের বেসিক বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এখানেই ভিডিওটা স্টপ করে দাও অথবা টেনে টেনে দেখো, তুমি কিন্তু শিখতে পারবে না। আমি আবারও বলতেছি, তুমি শিখতে পারবে না। তোমাকে ডেফিনেটলি কষ্ট হইলেও শেষ পর্যন্ত এটা দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। কত দিকে কত সময় তুমি নষ্ট করে ফেলো। এখানে তুমি 20-30 মিনিট সময় দিলে খুব আহামরি কোনো ক্ষতি হবে না। তোমাকে এটা শেষ পর্যন্ত দেখতে হবে যদি তুমি হিসাব বিজ্ঞানের বেসিক ক্লিয়ার রাখতে চাও। ওকে, এখন আমরা পর্যায়ক্রমে দায় হিসাব দেখব, আয় হিসাব দেখব, মূলধন হিসাব দেখব। একটু আগে যখন আমরা 3টা হিসাব দেখলাম, সম্পদ হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব, 3টাই ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে সেম। বৃদ্ধি পাইলে ডেবিট হয়, হ্রাস পাইলে ক্রেডিট হয়। কিন্তু এখন যেই 3টা দেখাবো, দায় হিসাব, আয় হিসাব, এই যে দায় হিসাব, আয় হিসাব, মূলধন হিসাব, এই 3টা হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ও সেম। দেখো 3টা হিসাব অর্থাৎ দায় হিসাব, আয় হিসাব, মূলধন হিসাব, দায় হিসাব, আয় হিসাব, মূলধন হিসাব, এই 3টা হিসাব বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শোনো, খাতায় লিখো। বৃদ্ধি পাইলে, যেমন দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে। সম্পদের বেলা কিন্তু এর উল্টা ছিল, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, কিন্তু দায় হিসাবে দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হয়, তাহলে সম্পদের উল্টা হচ্ছে দায়, আয়ের উল্টা হচ্ছে, ব্যয়ের উল্টা হচ্ছে আয়, উত্তোলনের উল্টা হচ্ছে মূলধন। মোট কথা দায়, আয়, মূলধন হচ্ছে সম্পদ, ব্যয়, উত্তোলনের উল্টা হবে। দায় যদি হ্রাস পায় ডেফিনেটলি কি হবে? ডেবিট হবে। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে কিন্তু। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় হ্রাস পাইলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় হ্রাস পাইলে ডেবিট। এবার মনে রাখতে হবে। আমরা যদি একটু উদাহরণের দিকে খেয়াল করি, বাকিতে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। বাকিতে যদি কোনো পণ্য ক্রয় করা হয় সেখানে 2টা হিসাব জড়িত থাকে। যেহেতু পণ্য কোনো কিছু থাকলেই সাধারণত ক্রয় হিসাবকে বিবেচনায় নিতে হবে, আর বাকি কথাটা থাকলে সবসময় দেনাদার বা পাওনাদারকে বিবেচনায় নিতে হবে। যদি ক্রয়ের বেলায় হয় তাহলে পাওনাদার, আর বাকিতে বিক্রয়ের বেলায় হলে দেনাদার। খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে যেহেতু এখানে পণ্য ক্রয়, তাহলে এখানে বাকিতে পণ্য ক্রয়ের বেলায় পাওনাদার হিসাব, আর পণ্য যেহেতু আছে তাহলে এখানে ক্রয় হিসাব, এই 2টা হিসাব জড়িত। এখন কথা হচ্ছে এখানে এই উদাহরণটা কেন আমি চুজ করলাম, কারণ এখানে একটা পাওনাদার হিসাব আছে, আর পাওনাদার হিসাব সাধারণত একটা দায় হিসাব। পাওনাদার হিসাব একটা কি হিসাব? দায় হিসাব। এখন কথা হচ্ছে এখানে ক্রয় হিসাব আছে যেটা একটা ব্যয় হিসাব, এটা নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে। কিন্তু পাওনাদার একটা হিসাব যেটা দায় হিসাব, এটা ডেবিট হবে নাকি ক্রেডিট হবে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ডেবিট হবে নাকি ক্রেডিট হবে? যদি তুমি দেখো দায় যদি বৃদ্ধি পায়, পাওনাদার যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই পাওনাদারকে ক্রেডিট দিতে হবে। যদি পাওনাদার হ্রাস পায় তাহলে অবশ্যই পাওনাদারকে ডেবিট দিতে হবে। কারণ দায় হ্রাস পাইলে ডেবিট হয়, দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, তার পাওনাদার তো একটা দায় হিসাব। এখন দেখতে হবে এই যে বাকিতে 10,000 টাকা পণ্য ক্রয়ের মাধ্যমে তোমার কিন্তু দেনা বাড়ছে, পাওনাদারের পরিমাণটা কিন্তু তোমাকে বাড়াইতে হবে। ঠিক আছে, তাইলে পাওনাদার পরিমাণ বাড়াইতে হইলে পাওনাদার বৃদ্ধি পাইছে, দায় বৃদ্ধি পাইছে, তাইলে আমরা বলতে পারি পাওনাদার হিসাব ক্রেডিট। একই সাথে পণ্য যেহেতু ক্রয় করছো, ক্রয় নামক একটা ব্যয় বৃদ্ধি পাইছে, আর ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হয়। তাইলে আমরা এখানে প্রথম নাম্বারটার জন্য আমরা যে প্র্যাকটিসটা এখানে লিখবো, তারিখ তুমি নিজের মতো করে দিবা। এখানে লিখবো হচ্ছে ক্রয় হিসাব, ক্রয় হিসাব, আর পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব। এখানে লিখবা হচ্ছে ডেবিট, এটা লিখবা হচ্ছে ক্রেডিট। প্রথমটা হচ্ছে ব্যয় বৃদ্ধি, কারণ ব্যয় বৃদ্ধি, আর পাওনাদার হচ্ছে দায় বৃদ্ধি। ঠিক আছে, আচ্ছা এটা একটু সবাই লিখে নাও খাতায়। আমি পরের স্টেপে যাচ্ছি, পরের লেনদেনটাই যাচ্ছি। তো এখানে আরেকটা লেনদেন হচ্ছে পাওনাদারকে 5,000 টাকা পরিশোধ করা হলো। দেখো পাওনাদার তোমার কাছে 10,000 টাকা পাইতো, দায় বৃদ্ধি পাইছে। এখন পাওনাদারকে তুমি যদি 5,000 টাকা দিয়ে দাও তাহলে এখানে কিন্তু তোমার দায়টা কমে যাবে। স্বাভাবিকভাবে চিন্তা করো, পাওনাদার 5,000 টাকা পরিমাণ দায় কমে যাবে।
পাওনাদারকে তুমি যত টাকা পরিশোধ করবা তত টাকা দায় কমে যাবে। তাহলে পাওনাদারটা দায় হিসাব দায় কমে গেলে সেই ক্ষেত্রে ডেবিট হয়। তাহলে পাওনাদার কিন্তু ডেবিটে বসাইতে হবে। আর একই সাথে তোমার নগদ টাকার মাধ্যমে পরিশোধ করছো, তাহলে নগদ টাকাও তো তোমার কমে গেছে। তাহলে নগদ একটা সম্পদ হিসাব, সম্পদ কমে গেলে আমরা জানি সেটা ক্রেডিট হয়। তাইলে পাওনাদার হিসাব ডেবিট হবে দায় কমে যাওয়ার কারণে, আর সম্পদ কমে যাওয়ার কারণে নগদান হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু লিখি। এখানে লিখবো হচ্ছে তারিখ নিজের মতো দিবা, পাওনাদার ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, আর নগদ 5,000 টাকা কমে যাওয়ার কারণে তোমার নগদান নামক সম্পদটা ক্রেডিট হবে। এখানে কারণ লিখব কি, দায় হ্রাস, সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। ঠিক আছে, আচ্ছা আমরা একটু নেক্সট। এখন আয়ের বিষয়টা কি, আয়ও কিন্তু দায়ের মতো ডেবিট হ্রাস পাইলে হয়, ক্রেডিট বৃদ্ধি পাইলে হয়। সেম উদাহরণ হিসেবে কি আছে, নগদে পণ্য বিক্রয় করা হলো 20,000 টাকা। এখানে কি কি হিসাব জড়িত এটা তুমি আগে বিবেচনা নাও। এখানে কি কি হিসাব জড়িত, নগদ হিসাবটা জড়িত, পণ্য বিক্রি করছো বিক্রয় হিসাবটা জড়িত। তাহলে বিক্রয় তোমার জন্য একটা আয়, তাইলে বিক্রয় করার মাধ্যমে সবসময় বিক্রয় বৃদ্ধি পায়, আর বিক্রয় বৃদ্ধি পাইলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। কেন, আয় বৃদ্ধি পাইছে, বিক্রয় যেহেতু একটা আয় হিসাব, তাহলে বিক্রয় যদি বৃদ্ধি পায় তাহলে আয়ও বৃদ্ধি পাইছে, এটা ধরে নেওয়া হবে। তাহলে আয় বৃদ্ধি পাইলে আয় ক্রেডিট হয়, আয় হ্রাস পাইলে আয় ডেবিট হয়। যেহেতু বিক্রয় বৃদ্ধি পাইছে তাহলে বিক্রয় হিসাবটা ক্রেডিট হবে। আর যেহেতু নগদে বিক্রি করছো, নগদ টাকাও তো ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, তাহলে নগদ নামক সম্পদটাও এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রথমটার ডেবিট ক্রেডিট নির্ণয়টা কি হবে, নগদে পণ্য বিক্রয় করা হলো 20,000 টাকা, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, ডেবিট, আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ কি লিখবো, সম্পদ বৃদ্ধি, নগদ নামক সম্পদ বৃদ্ধি পাইছে এই জন্য ডেবিট হয়েছে। তারপর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট কেন, কারণ আয় বৃদ্ধি পাইছে। ঠিক আছে, আচ্ছা তাহলে সবাই এটা খাতায় লিখো। তাহলে আমরা পরের ইসে যাই, মূলধনে যাই। তো মূলধন এখানে কি একই রকম, দায় আয় মূলধন, বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট, বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। এবার মনে রাখতে হবে, মালিক যদি ব্যবসায়ে টাকা বিনিয়োগ করে বা মালিক কর্তৃক নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের পরিমাণ বৃদ্ধি পাইলে মূলধন হিসাব ক্রেডিট করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের হিসাব বৃদ্ধি পাইলে, মূলধন বৃদ্ধি পাইলে মূলধন হিসাব ক্রেডিট করা হয়, কারণ মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। আর মূলধন কিভাবে বৃদ্ধি পাচ্ছে এটা বুঝবা কিভাবে, মালিক কর্তৃক যদি ব্যবসায়ে কোনো টাকা নিয়ে আসা হয়, পণ্য নিয়ে আসা হয়, সম্পদ নিয়ে আসা হয়, যাই নিয়ে আসুক সেক্ষেত্রে মূলধনটা বৃদ্ধি পাবে। মনে থাকবে? আচ্ছা আশা করি থাকবে। আর যদি মূলধন হ্রাস পায় কখন, ধরো ব্যবসা গুটিয়ে নেওয়ার সময় ব্যবসা বন্ধ করে দিবে, সেই সময় যদি ব্যবসা প্রতিষ্ঠান মালিককে মূলধনের টাকা যে ফেরত দেয়, সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান মূলধন হিসাবকে হ্রাস করে। ওকে, তাহলে আমরা মালিক নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, এখানে দুইটা হিসাব জড়িত। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের অধিকার অর্থাৎ মূলধন বৃদ্ধি পাইছে, একই সাথে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাইছে। কারণ কি, এই যে মালিক যে ব্যবসা প্রতিষ্ঠানে টাকা নিয়ে আসলো, ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকার পরিমাণ বাড়লো না, তার নগদ একটা সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, তাহলে নগদান হিসাব ডেবিট। আর মালিক কর্তৃক কোনো কিছু আনা হইলে সেটা মূলধন হিসাবে ব্যবসা প্রতিষ্ঠান লিপিবদ্ধ করে, তাহলে মূলধন হিসাব ক্রেডিট হবে। মূলধন বৃদ্ধি পাইছে, ব্যবসায় মালিক কর্তৃক কোনো কিছু আনা করা হলে মূলধন বৃদ্ধি পায়। শুধু মালিক কর্তৃক যদি কখনো ব্যাংক ঋণ আনা হয়, তাহলে সেই ক্ষেত্রে মূলধনের সাথে কানেকশন থাকবে না, অর্থাৎ মূলধনে বৃদ্ধি পাবে না, তখন ব্যাংক ঋণ বৃদ্ধি পাবে। এটা ছাড়া অন্য যত কিছু আনুক, সম্পদ, পণ্য, নগদ, আসবাবপত্র যাই আনুক,
সেক্ষেত্রে মূলধনটা বৃদ্ধি পায়, তার মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। চলো আমরা এটা একটু ডেবিট ক্রেডিট নির্ণয়টা করি। এখানে তারিখটা তুমি সেমভাবে লিখবা নিজের মতো করে, যেটা দেওয়া থাকবে। আর এখানে নগদ যেহেতু বৃদ্ধি পাইছে, নগদান হিসাব ডেবিট, আর মূলধন যেহেতু বৃদ্ধি পাইছে, মূলধন হিসাব ক্রেডিট। কারণ হিসাবে লিখব সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। এখানে হচ্ছে মূলধন হ্রাস, মূলধন বৃদ্ধি, সরি, মূলধন বৃদ্ধি হবে। আচ্ছা, সবাই একটু খাতায় লিখে নাও। আমরা এখন নেক্সট হিসাবে যাই। দেখো এখন টোটাল আমরা 6টা হিসাব দেখলাম। এই যে এখানে টোটাল 6টা হিসাব দেখলাম। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, একই সাথে সবাই এখানে পাবা। এখানে আমরা যদি একটু দেখি, দেখো সম্পদ হিসাব, সম্পদ হিসাব, সম্পদ হিসাব, ব্যয় হিসাব আর উত্তোলন হিসাব বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। দায় হিসাব, আয় হিসাব, মূলধন হিসাব বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। যে হিসাব যেটা বৃদ্ধি পাইলে যা হয়, যে হিসাব বৃদ্ধি পাইলে যদি ডেবিট হয় তাহলে তার স্বাভাবিক জের ডেবিট। যে হিসাব বৃদ্ধি পাইলে ক্রেডিট হয় তার স্বাভাবিক জের ক্রেডিট। আমি আবার বলি, কথাটা ভালোভাবে শোনো। ধরো সম্পদ হিসাব বৃদ্ধি পাইলে ডেবিট হয়, তাইলে তার স্বাভাবিক জের ডেবিট হবে। দায় হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তার স্বাভাবিক জের ক্রেডিট হবে। অর্থাৎ যে হিসাব বৃদ্ধি পাইলে যেটা হয় সেটাই তার স্বাভাবিক জের হবে। বৃদ্ধি পাইলে যেটা হয় সেটাই তার স্বাভাবিক জের হবে, এটা ভালোভাবে মনে রাখতে হবে। কিন্তু মালিকানা সত্ত্ব নিয়ে তো আমরা কিছু বললাম না। এটা জিনিসটা কি? এটা বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। আমরা মালিকানা সত্ত্বের হিসাবটা একটু ক্লিয়ার করি, চলো। আমরা ইকুয়েশন তো জানি, আমরা হিসাব বিজ্ঞানের ইকুয়েশন জানি না, বর্ধিত ইকুয়েশন। আমি আগে সংক্ষিপ্ত ইকুয়েশনটা লিখি, খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই খাতায় লিখো। সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। এই যে সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটাকে তুমি যদি একটু ব্রডার ওয়েতে লিখো, বর্ধিত সমীকরণ যেটাকে বলে, তখন এই মালিকানা সত্ত্ব থেকে টোটাল 4টা জিনিস বের হয়। এই 4টা জিনিস হচ্ছে একটা হচ্ছে দায়, সরি, একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে উত্তোলন, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে ব্যয়। এর টোটাল 4টা জিনিস, মালিকানা সত্ত্বকে ভাঙলে 4টা জিনিস পাওয়া যায়। অর্থাৎ এই 4টা জিনিসের মাধ্যমে মালিকানা সত্ত্ব প্রভাবিত হয়। এর মধ্যে 2টা জিনিস বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, 2টা জিনিস হ্রাস পাইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আচ্ছা, এটা নিয়ে একটু পরে কথা বলবো। তাহলে আমি বর্ধিত সমীকরণটা যদি এখন লিখি, দেখো বর্ধিত সমীকরণটা যদি লিখি, এরকম ভাবে লেখা যায়। এটা হচ্ছে বর্ধিত সমীকরণ, বর্ধিত সমীকরণ। সম্পদ ইকুয়াল দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। অর্থাৎ বর্ধিত সমীকরণটা মালিকানা সত্ত্বের বদলে টোটাল 4টা জিনিস পাওয়া যাচ্ছে, যেটা একটু আগেই বললাম। এখন মালিকানা সত্ত্ব আমরা যে এটি একটু মাথায় রাখি, খাতায় একটু লিখে নেই, এটা একটু মাথায় রাখি। এখন চলো এখন আমরা মূল জিনিস আসে, যেটা আসলে তোমাদের দেখাইব। আমরা তো 6টা হিসাব দেখলাম, সম্পদ হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব। বৃদ্ধি পাইলে ডেবিট হয়, হ্রাস পাইলে ক্রেডিট হয়,
ঠিক তেমনি আমরা দেখে আসলাম মূলধন হিসাব, তারপর হচ্ছে দায় হিসাব, তারপর হচ্ছে আয় হিসাব। এই তিনটা বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, হ্রাস পাইলে ডেবিট হয়। কিন্তু মালিকানা সত্ত্বের বেলায় আমরা দেখলাম কি, মালিকানা সত্ত্বের বেলায় দেখলাম, এই যে মালিকানা সত্ত্বের বেলায় এখানে দেখলাম বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, হ্রাস পাইলে ডেবিট হয়। ওকে, তাহলে এখন আবার দেখলাম মালিকানা সত্ত্বের সাথে টোটাল 4টা হিসাব জড়িত। একটু আগে কিন্তু সমীকরণের মাধ্যমে দেখাইলাম মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টা হিসাব জড়িত। এখন 4টা হিসাবের কারণে মালিকানা সত্ত্ব কখনো হ্রাস পায়, কখনো বৃদ্ধি পায়। খুব গুরুত্বপূর্ণ, মালিকানা সত্ত্বের সাথে 4টা হিসাব জড়িত। সমীকরণের মাধ্যমে সেটা আমরা জানতে পারলাম। কোন 4টা? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টা হিসাব জড়িত মালিকানা সত্ত্বের সাথে, যেটাকে ইংরেজিতে ওনার্স ইকুইটি বলে। এই মালিকানা সত্ত্ব এই 4টা হিসাবের দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ দেখো, যদি মূলধন বৃদ্ধি পায়, যদি মূলধন ক্রেডিট বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব তখন বৃদ্ধি পাবে। যদি মূলধন হিসাব ক্রেডিট হয়, তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, আরেকভাবে তুমি এখানে বলতে পারো যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে যখন মূলধন বৃদ্ধি পায়। ঠিক আছে, আবার আয় যদি বৃদ্ধি পায়, এই যে দেখো, আয় যদি বৃদ্ধি পায় বা ক্রেডিট হয়, তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে মোটের উপর মনে রাখো, খাতায় লিখে নাও এই কথাটা। মূলধন ও আয় যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। ব্যয় আর উত্তোলন যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আমার কথা বুঝছো? মূলধন ও আয় যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা আমি এখানে লিখে দিই। মূলধন প্লাস আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আর যদি মূলধন ও আয় হ্রাস পায়, তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এটা যদি হ্রাস পায়, তাইলে মালিকানা সত্ত্ব মানে ওই হ্রাস পাবে। তাহলে মনে রাখতে পারো, মূলধন ও আয়ের বিপরীত কাজ করবে হচ্ছে ব্যয় আর উত্তোলন। ব্যয় আর উত্তোলন বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, ব্যয় আর উত্তোলন হ্রাস পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ এটার উল্টাটা হবে, অপোজিট। ব্যয় প্লাস উত্তোলন। দেখো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, চাইলে আরো ডিটেলসে বোঝানো যাইতো। তুমি এতটুকু মনে রাখো, মূলধন ও আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর মূলধন ও আয় হ্রাস পাইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আর এই মূলধন ও আয়ের অপোজিট কাজ করবে হচ্ছে ব্যয় আর উত্তোলন। ব্যয় বৃদ্ধি পাইলে, উত্তোলন বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, ব্যয় আর উত্তোলন হ্রাস পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এই কথাগুলো বারবার রিপিট করে করে ভিডিওটা দেখো, খাতায় লিখে প্র্যাকটিস করো। এখন ফাইনাল কথাটা যেটা বলবো, এখন যদি মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধি পায়, তাহলে কি হয়? আমরা তো দেখলাম, ওই যে তোমার মূলধন আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে কি হয়? ক্রেডিট হয়। মালিকানা তোমার নবীর থেকে আসতে পারে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে কি হয়? তোমাকে বলতে হবে ক্রেডিট হয়। এই যে এখানে লিখে দিছি, এটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই। বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, হ্রাস পাইলে ডেবিট হয় মালিকানা সত্ত্বের বেলা। এটা একটু স্পেশাল ছিল, ওই 6টার মধ্যে এটা ক্যাটাগরি রাখি না, এটা আলাদা করে তোমাদের বুঝিয়ে দিচ্ছে মালিকানা সত্ত্ব। কারণ মালিকানা সত্ত্বের সাথে টোটাল 4টা হিসাব জড়িত। এই যে এই 4টা হিসাব জড়িত। কারণ এই 4টা হিসাব তুমি যখন
বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাই দিয়ে যাবা, তখন কিন্তু যে মালিকানা সত্ত্বের এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। আর কারণ ব্যাখ্যা করার সময়ও মালিকানা সত্ত্ব দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবা। যেমন আয় বৃদ্ধি পাইলে তুমি কারণ হিসেবে লিখবা যে আয় বৃদ্ধি। অনেক সময় আয় বৃদ্ধি এটা না লিখে মালিকানা সত্ত্ব বৃদ্ধি এটাও লিখতে পারবা, কারণ আয় বৃদ্ধি পাইলে যা হয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে একই জিনিস হয়। কিন্তু ব্যয়ের ক্ষেত্রে কিন্তু উল্টা, ব্যয় হ্রাস পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। ব্যয় হ্রাস পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তখন কোনো কারণে যদি ব্যয় হ্রাস পায় কারণ হিসেবে লিখতে যাও, তাহলে তুমি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে এটা লিখতে পারবা। ঠিক আছে, তো আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গেল। যদি বড় হয়ে গেলেও প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কথা এটা তোমার জন্য শেখাটা ফরজ। যদি তুমি হিসাব বিজ্ঞান নিয়ে জানতে চাও, হিসাব বিজ্ঞানে ভালো করতে চাও, তোমাকে এই ভিডিওটা মিনিমাম 5 থেকে 10 বার দেখতে হবে। তুমি যদি মনে করে একবার দেখি তুমি খুব ভালো শিখতে পারবা, এরকম নাও তো হতে পারে। তুমি বারবার ভিডিওটা রিপিট করে করে দেখবা, টেনে তো কখনো প্রশ্নই ওঠে না। বরং সোলো করে করে, পজ করে করে খাতায় লিখবা, প্র্যাকটিস করবা। আমার প্রত্যেকটা কথা তুমি মাথায় রাখার চেষ্টা করবা। আগামী 10 দিন প্রতিদিন ভিডিওটা একবার করে দেখার চেষ্টা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। ডেবিট ক্রেডিট নির্ণয়ের উপর তোমার সামনের হিসাব বিজ্ঞানের অনেক টপিক ডিপেন্ড করে। এজন্য তুমি এই ভিডিওটা ভালোভাবে দেখো, আশা করি উপকৃত হবা। তবে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।